Hi guys, I'm Pranto and welcome to the first Q&A video of this channel. আজকের ভিডিওতে আমি অ্যানসার করব আপনাদের সব কোশ্চেন্স, সব কোয়েরিজ, সব ডাউট আমার এই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে। বাট তার আগে আমি দুইটা জিনিস বলে নিতে চাই। প্রথম হচ্ছে গিয়ে সরি যে আমার এই আপডেট ভিডিওটা আনতে এত বেশি দেরি হয়েছে, কারণ আমি গত 10 দিন ধরে অনেক বেশি সিক, না আমি কোনো রকম ভিডিও বানাইতে পারছি, না আমি এই ট্যাঙ্কটার কেয়ার করতে পারছি। সো আই এম রিয়েলি সরি যে এই আপডেট ভিডিওটা আনতে এত বেশি দেরি হইতেছে। অ্যান্ড থ্যাংক ইউ। আমি কখনো ভাবিনি যে আমার প্রথম ভিডিওতে আই উইল আর্ন মোর দেন 350 সাবস্ক্রাইবার্স। প্রায় 7,500 মানুষ আমার ভিডিও ভিউ করছে অ্যান্ড প্রায় 230 পিপল রিয়্যাক্ট করছে ভিডিওতে। সো আই এম ব্লেসড যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট শো করছেন। আমার জন্য দোয়া রাখবেন সবসময় যাতে আমি আপনাদেরকে এইরকম কন্টেন্ট সামনেও দিতে পারি। সো ফার্স্ট যে কোশ্চেনটা আমি অ্যান্সার করবো সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট মাই লাইট। এইটা কি লাইট, কিভাবে বানানো হয়েছে এন্ড কিভাবে ফাংশন করে। সো এইটা একটা ডিআইওয়াই অ্যাকোয়ারিয়াম লাইট, যেটা আপনি বাংলাদেশে অনেকগুলো পেজ আছে যারা এগুলো সেল করে, সেখান থেকে নিতে পারেন। তো আমার লাইটটা সম্পর্কে যদি আমি বলি, এই লাইটটা বানানো হয়েছে একটা অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে, আর ভিতরে আছে 5টা স্ট্রিপ, 2টা হচ্ছে গিয়ে ব্লু স্ট্রিপ আর 3টা হচ্ছে গিয়ে মেগা স্ট্রিপ। আর এই লাইটটার সাথে কোনো রকম পাওয়ার সাপ্লাই ইউজ করা হয় না, ইউজ করা হয়েছে এইরকম একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা আমাকে আউটপুট দেয় হলো 36 ওয়াটের। 36 ওয়াট পাওয়ার সাপ্লাই আমার এই লোটেক ট্যাঙ্কে মিক্রা গ্রো করার জন্য মোর দেন এনাফ। এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমি কি এখানে কোনো টাইপের ফার্টিলাইজার বা CO2 ইউজ করতেছি নাকি, সেটার অ্যান্সার হচ্ছে গিয়ে না, আমি কোনো রকম ফার্টিলাইজার বা CO2 ইউজ করতেছি না। আমি এখানে যে প্ল্যান্টটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে মিক্রা। ইউজুয়ালি যখন মানুষ ইয়াগুমি স্কেপ বানায় বা পাহাড়ের স্কেপ বানায়, তখন তারা করে কি মন্টে কার্লো চুজ করেন। মন্টে কার্লো চুজ করলে আপনার ফার্টিলাইজার ইউজ করতে হবে, CO2 ইউজ করতে হবে, আপনার একটা ভালো লাইট ইউজ করতে হবে, আপনার অ্যাকোয়া সয়েল ইউজ করতে হবে। সো আমি এইসব ঝামেলার মধ্যেও যাইনি আর এত টাকা আমার খরচও যায় নাই। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে মিক্রা বা পারউইড। এটা একটা লো টেক প্ল্যান্ট, না এর জন্য কোনো রকম CO2 দরকার, না ফার্টিলাইজার দরকার, না অ্যাকোয়া সয়েল দরকার, না হাইফাই কোনো লাইট দরকার। এই প্ল্যান্টটার একমাত্র প্রবলেম হচ্ছে কি এই প্ল্যান্ট অনেক ভালো গ্রো করে, অনেক তাড়াতাড়ি গ্রো করে, তো টাইম টু টাইম ট্রিম করতে হবে। এছাড়া এটা একটা অনেক ভালো অল্টারনেটিভ মন্টে কার্লোর। এরপর আমরা যাব আমাদের থার্ড প্রশ্নে, যেটা হচ্ছে গিয়ে এই ট্যাঙ্কের প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশন। আমি স্পেসিফিকেশনটা আমার মেইন ভিডিওতে একবার বলে দিছি, তাও আমি আরেকবার বলি। আমার এই ট্যাঙ্কটা একটা ফুল ক্রিস্টাল ট্যাঙ্ক, যেটা হচ্ছিল 12 কিউব। 12 কিউব মানে হচ্ছিল 12 ইঞ্চি সব দিকে। আরেকটা হচ্ছে গিয়ে এর যে থিকনেসটা হচ্ছে গিয়ে 5 mm। এখন এই গ্লাসটা যেটা বা এই অ্যাকোয়ারিয়ামটা বানানো হয়েছে গ্লু হাইট টেকনোলজি দিয়ে, অ্যান্ড এর যে এজিংটা সেটা হচ্ছে ডায়মন্ড এজিং, যে কারণে একটা খুব ফাইন অ্যান্ড শার্প একটা ফিনিশিং দেয়। আর এই অ্যাকোয়ারিয়াম সরি আমি অ্যাকচুয়ালি অনেক সিক। মেইন কথা, আচ্ছা আমরা ভিডিওতে ব্যাক করি আবার। এই যে অ্যাকোয়ারিয়ামটা সেটা আমি নিয়েছিলাম নেচার অ্যাকোয়াটিক্স থেকে, যে কারণে আমার প্রাইস অ্যারাউন্ড পড়ছিল মোস্ট প্রবলি 750 থেকে 850-র মতো। কিন্তু আপনি যদি এইরকম একটা ফুল ক্রিস্টাল অ্যাকোয়ারিয়াম অর্ডার করতে চান, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে হয়তো 1450 থেকে 1550 পড়বে। বাট আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, আমি পরের অ্যাকোয়ারিয়ামগুলো ওইভাবেই বানাবো। আপনি যখন এইরকম একটা ক্রিস্টাল অ্যাকোয়ারিয়াম সব দিকে ক্রিস্টাল গ্লাস দিয়ে বানাবেন না, তখন আপনার কস্টিং অনেক বেশি এসে পড়ে। তার বদলে আপনি একটা কাজ করতে পারেন, খালি ফ্রন্টের যে গ্লাসটা সেটাকে আপনি ক্রিস্টাল করতে পারেন, বাকি পিছের যে 3টা গ্লাস, নিচের যে গ্লাসটা, এগুলোকে আপনি নাসির গ্লাস ইউজ করতে পারেন। নাসির গ্লাস কিন্তু ক্রিস্টাল গ্লাস থেকে প্রায় 50% কম বলতে গেলে প্রাইস। তো ওইটা আপনার জন্য আরো চিপ হবে। আর আমার যেমন পিছের দিকের গ্লাস তেমন কোনো ভিউ দিতেছে না, নিচের দিকের গ্লাস তো আরো ভিউ দিতেছে না। সো আমার জন্য ফ্রন্ট গ্লাসটা সব থেকে ক্লিয়ার থাকা দরকার। তাই ফ্রন্টে ক্রিস্টাল ইউজ করে বাকি গ্লাসগুলো আপনি নাসির ইউজ করলেই পারেন। আপনার কস্টিং আরো নেমে যাবে, তখন হয়তো কস্টিং আসবে 900 থেকে 1000 টাকা। আচ্ছা, এখন আমরা মুভ করি আমাদের থার্ড প্রশ্নে। আমাদের থার্ড প্রশ্ন ছিল গিয়ে আমি এখানে কি টাইপের সাবস্ট্রেট ইউজ করছি। সো এটা আমি ভিডিওতেও দেখাই দিছি, আমি আবার বলে দিতেছি। আমি এখানে হচ্ছে গিয়ে গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল মানে যে কোনো বাগানের মাটি আপনি এনে ইউজ করতে পারেন। খালি এইটুকু খেয়াল রাখবেন যাতে ওটাতে কোনো রকম গোবর বা ফার্টিলাইজার ইউজ করা হয় না, নর্মাল রেগুলার মাটি। আর সাথে সিলেট বালি। সিলেট বালি হচ্ছে কি আপনি আপনার আশেপাশে যে কোনো কনস্ট্রাকশন সাইটে যাওয়ার পরে আপনি দেখবেন হলুদ কালার একটা বালি আছে, এরকম ঢের দিয়ে পরানো থাকে, প্রত্যেক কনস্ট্রাকশন সাইটে থাকেই হলুদ কালার বালি, সিলেট বালি। তো আমি করছি কি যে 1 থেকে 2 ইঞ্চের মতো মাটি দিছি, তার উপরে 1 ইঞ্চের মতো আমি বালি দিছি, যাতে মাটি আর পানির ভিতরে একটা ব্যারিয়ার সৃষ্টি হয়, যাতে মাটি আর পানিগুলো মিলে কাদা কাদা না হয়ে যায়। আর আপনারা যদি সাবস্ট্রেটের প্রিপারেশন দেখতে চান, আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে যেখানে এটার সম্পর্কে আরো ভালো করে মেনশন করা হয়েছে। এবার আমি যাব আমাদের ফিফথ কোশ্চেনে।
সেটা হচ্ছে গিয়ে আমি কি টাইপের ফিল্টার ইউজ করছি। সো আমি এখানে যে ফিল্টারটি ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে একটা হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা হচ্ছে হলো RS কোম্পানির, এটার মডেল হচ্ছিল RS1000। সো এইটা আমার অ্যাকুয়ারিয়ামকে পুরোপুরি ক্লিন রাখে। অ্যান্ড আপনারা যদি জানতে চান যে কোন ফিল্টারটা আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য দেওয়া উচিত বা কোন ফিল্টারটা ইউজ করলে ভালো, ফিল্টারের কিন্তু অনেক রকম টাইপ আছে, অনেক রকম LPH আছে। LPH মানে ফিল্টার স্পিড ধরে নেন। সো এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার জন্য ফিল্টার চুজ করবেন। সো আপনারা যদি এইটা সম্পর্কে জানতে চান, আপনারা আমার কাছে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার ওয়ে হচ্ছে গিয়ে আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট আছে, আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। আপনি চাইলে যে কোনো ভিডিওর আন্ডারে আপনার কোশ্চেনগুলো কমেন্ট করে রাখবেন, অ্যান্ড আমি ওই কমেন্টের উপরে আপনাদেরকে রিল বানিয়ে আপনাদের রিপ্লাইগুলো দিব। এতে আপনারও লাভ হলো, আমারও লাভ হলো। সো পরের থেকে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, আপনারা এইভাবে আমার থেকে অ্যান্সার নিতে পারেন। আচ্ছা, এখন আমরা যাই হলো আমাদের সিক্সথ কোশ্চেন হচ্ছে গিয়ে আমার যে এই রকসগুলা সেগুলো নিয়ে। এখন আমি এখানে কি টাইপের রকস ইউজ করছি আর কত কেজির মতো রক ইউজ করছি। মেইনলি হচ্ছিল আমি এখানে সিরু রকের মতো দেখতে একটা রক ইউজ করছি। এইটা আমি কালেক্ট করছিলাম সীতাকুণ্ড থেকে। তো আপনাদের যদি কোনো রিলেটিভ ওখানের আশেপাশে থাকে বা আপনারা কখনো ট্রিপে যান, তখন কালেক্ট করে আনতে পারেন। বাট এই রকটা যদি আপনি কিনতে চান, মানে এইরকম সিরু রক যদি কিনতে চান, তাহলে আপনার প্রায় 400 থেকে 500 টাকা কেজি পড়বে। কাটা মনেও পাবেন, বাংলাদেশে অনেক পেজেও আছে। পেজ থেকে অ্যাকচুয়ালি আমি রকস নিতে সাজেস্ট করবো না, কারণ হচ্ছে গিয়ে আপনি তখন রকের শেপ না ঠিকমতো বুঝবেন না, রকের শেপও বুঝবেন না, ওয়েটও বুঝবেন না। যে কারণে আমি বলবো যে আপনি পেজ থেকে নেন, সমস্যা নেই। তাদের যে বাসা থেকে অপারেট করতেছে বা যেখান থেকে তারা বিক্রি করতেছে, সেখানে গিয়ে আপনি একবার হাতে দেখে তারপর রকসগুলো আনবেন, যাতে আপনি ঠিকমতো বুঝতে পারেন কিরকম শেপ, কিরকম সাইজ, আপনার স্কেপে বসালে কিরকম লাগবে, এর জন্য। আর এইখানে কত কেজি রক ইউজ করা হয়েছে, রক কিন্তু দেখলে বোঝা যায় না, ঠিক আছে? আপনি যেটা চোখে দেখবেন মনে করবেন যে এটা কত কেজি হতে পারে, 2 কেজি, সেটা দেখবেন যে 4.5 কেজি, 5 কেজি। তো এইখানে অ্যারাউন্ড 10 থেকে 11 কেজির মতো রক ইউজ করা হয়েছে। আমার যে বড় রকটা, সেই রকটা অ্যালোন মনে হয় 4.5 কেজির মতো। সো এখানে প্রায় 10 থেকে 11 কেজির মতো রক ইউজ করা হয়েছে। সো আমরা মুভ করি আমাদের 7 নম্বর কোশ্চেনে। তো আমার 7 নম্বর কোশ্চেন যেটা আমি পাইছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমি শ্রিম্পের সাথে বেটা রাখছি, তার সাথে নিয়ন টেট্রা রাখছি, আবার তার সাথে বাম্বলবি গবি রাখছি। কারণ আমরা জানি যে বেটা অ্যান্ড বাম্বলবি গবি দুইটাই টেরিটোরিয়াল ফিশ, অ্যান্ড দুইটারই অনেক ফেভারিট খাবার হচ্ছে শ্রিম্পের বাচ্চা। তাহলে এরা কি আমার ট্যাঙ্কে দুজন ফাইট করতেছে না, শ্রিম্প মেরে ফেলতেছে না, বা বেটা কি বাম্বলবি গবি মেরে ফেলতেছে না, কিভাবে আছে এরা আমার ট্যাঙ্কে? তো মেইন কথা হচ্ছে গিয়ে আমার ট্যাঙ্কে হাইডিং প্লেস অনেক, ঠিক আছে? আমি এইভাবেই ট্যাঙ্কে মিক্রা গ্রো করাইতেছি, যেখানে অনেক হাইডিং প্লেস আছে অ্যান্ড শ্রিম্প খুব ভালোভাবে হাইড করে থাকতে পারে। আর বেটা কিন্তু সবসময় যে ফাইট করবে এমন না। বেটা মোস্ট অফ দ্য টাইমস কিন্তু খুবই কুল থাকে, খুবই চিল থাকে, তাদের ট্যাঙ্কমেটদের সাথে কোনো রকম প্রবলেম হয় না। অনেকগুলো কমিউনিটি ট্যাঙ্কে আপনি বেটা দেখবেন যে অনেক রকম ফিশের সাথে আছে। কালারফুল বলেন, ফিন নিপিং বলেন, গাপ্পির সাথে বলেন, মলির সাথে বলেন, সব রকম ফিশের সাথে বেটা থাকতে পারে, কোনো রকম প্রবলেম হয় না। আনলেস এটা আরেকটা বেটা, মানে একই ট্যাঙ্কে আপনি দুইটা বেটা রাখতে পারবেন না। আপনি চাইলে মেল বেটা অর ফিমেল বেটা যে কোনো একটা আপনার ট্যাঙ্কে রাখতে পারেন, তারা অন্য ট্যাঙ্কমেটসের সাথে ফাইট করবে না। আর যেখানে প্রশ্ন হচ্ছে গিয়ে বেটা কি শ্রিম খায় নাকি, শ্রিম কিছু হয়তো খাইতে পারে, কিছু খাইতে পারে মনে করতে গেলে আপনার শ্রিম যদি ঠিকমতো আপনি মানে নার্চার করেন, তাইলে আপনার শ্রিম না 100-150 বাচ্চা দিয়ে ফেলবে 2-3 মাসে। সো ওই রকম যে বাচ্চাগুলো দিয়ে ফেলবে তার মধ্যে কয়েকটা খাইয়ে ফেলে, সো ওইটা তেমন কোনো প্রবলেম না সৃষ্টি করে না। আমার ট্যাঙ্কে অনেক শ্রিম্প আছে, অনেক বাচ্চা দেয়, সো আমি কখনো কাউন্ট করেও দেখি না। বড় শ্রিমদের বেটা অ্যাটাক করে না। ও আরেকটা জিনিস যেটা আরো কয়েকজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করছে যে আমার বেটাটা কি মেল বেটা নাকি ফিমেল বেটা। আমার বেটাটা কিন্তু একটা মেল বেটা, বাট প্ল্যাকেট মেল মানে ওদের টেলগুলো ছোট হয়, যে কারণে অনেকজন মনে করছে এটা ফিমেল বেটা। এটা ফিমেল বেটা না, এটা মেল বেটা। আর যতটুকু প্রশ্ন আসে যে বাম্বলবি গবিও তো টেরিটোরিয়াল, তাহলে এখানে কিভাবে থাকতেছে? বাম্বলবি গবি টেরিটোরিয়াল, এই কারণে কিন্তু আমি ওদেরকে সবার শেষে ইন্ট্রোডিউস করছি আমার ট্যাঙ্কে, কারণ ততদিনে সবাই সবার টেরিটরি মার্ক করে রাখছে, অ্যান্ড এরপরে বাম্বলবি এসে বাম্বলবির জায়গা বানিয়ে নিছে। কিন্তু আমি যদি প্রথমেই বাম্বলবি অ্যাড করতাম, তারপর আমি অন্য ফিশগুলো অ্যাড করতাম, তখন বাম্বলবি অ্যাটাক করতো যে আমাদের টেরিটরিতে কিভাবে তোরা এন্ট্রি করলি। সো এই জিনিসটা না আপনার বুঝতে হবে যে আপনি যখন টেরিটোরিয়াল ফিশ অ্যাড করবেন তখন ওইটাকে সবার শেষে অ্যাড করবেন, যাতে আপনি সব রকম ঝামেলা এড়াই যেতে পারেন, যাতে ওরা আগের থেকে টেরিটরি মার্ক না করতে পারে, পরে যেখানে ফাঁকা পায় সেখানে নিজের টেরিটরি নিয়ে নিতে পারে। তাও যদি দেখেন যে বাম্বলবি বা অন্যরকম টেরিটোরিয়াল ফিশ অ্যাড করার পরে তারা ফাইট করতেছে, তখন আপনি সরাই ফেলবেন। আমি কিন্তু আমার ভিডিওতে এটা মেনশন করছিলাম, যদি দেখি ফাইট করে তাহলে সরাই ফেলবো। বাট এখন পর্যন্ত তারা ফাইট করে নাই, খুবই হ্যাপিলি আছে, কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। এখন আমরা চলে যাব আমাদের আজকের লাস্ট কোশ্চেনে, যে আমার এই ট্যাঙ্কটার টোটাল কস্টিং কত পড়ছে।
তো এই ট্যাঙ্কটার টোটাল কস্টিং যদি আমি বলি, যে ট্যাঙ্ক আমার মনে করেন 1700 টাকার মতো পড়ছে, ফিল্টারটা অ্যারাউন্ড হচ্ছিল 800 টাকার মতো পড়ছে, লাইটটা আমি অনেক আগে কিনছিলাম, এখন এরকম একটা লাইট কিনতে গেলে 1000 টাকার মতো পড়বে, ফিশ, তারপর হচ্ছিল আমার বাকি যে খরচা, প্ল্যান্স এগুলো এদিক সেদিক করে আমার মনে হয় অ্যারাউন্ড 5500 টাকার মতো কস্ট পড়ছে। আপনার 5500 টাকার মতো কস্ট পড়বে কিনা আমি শিওর বলতে পারছি না, কিন্তু আপনি যদি একটু মাথা খাটান, একটু 2-3 জায়গায় রিসার্চ করেন, একটু কয়েক জায়গার দাম দেখেন, একটা ভালো জায়গায় যান, তাহলে কিন্তু কস্টিং আরও আপনি কমাইতে পারবেন। সো ওই দিক থেকে একটু মাথা খাটাইতে হবে, তাইলে আপনি আরও কম কস্টিংয়ে। বাট এইরকম একটা ট্যাঙ্ক বানাইতে গেলে আপনার নিম্নে 3.5 থেকে 4000 টাকা ধরে রাখতে হবে। 4000-এর নিচে ফিস সহ, মানে সব কিছু সহ আপনি আমার মনে হয় না ট্যাঙ্ক বানাইতে পারবেন। সো ওইটা আমার মতে একটা ফাইনাল কস্টিং। আর এছাড়া আমার মনে পড়ে না যে আর কোনো কোশ্চেন কেউ জানতে চাইছে, বাট যদি আর কোনো কোশ্চেন কারো মাথায় থেকে থাকে, তাহলে আমি তো প্রসেস অলরেডি বলেই দিছি, যে টিকটক বা ইনস্টাগ্রামের যে কোনো ভিডিওতে গিয়ে আপনারা একটা কমেন্ট করে আসবেন, অ্যান্ড ওই কমেন্টের উপরে আমি আপনাদেরকে ভিডিও বা রিল বানিয়ে আপনাদেরকে রিপ্লাই করব। সো এখন আমাদের মোস্ট ওয়েটেড পার্ট এই ভিডিও, যে আমার এই ট্যাঙ্কটার আপডেট। সো আমার এই ট্যাঙ্কটা দেখতে এখন অনেকটা এইরকম আছে, অ্যান্ড প্ল্যান্টসগুলো খুব ভালো মতো গ্রো করতেছে, বেটাটাও খুব হেলদি আছে, শ্রিমসগুলো খুব ভালো মতো গ্রো করতেছে, বাম্বেল বি গবিও তাদের জায়গা বানায় নিছে পাথরের উপরে, অ্যান্ড শ্রিমসও খুব ভালো অ্যামাউন্টে ব্রিড করতেছে। সো আমার ট্যাঙ্ক অনেক বেশি হ্যাপি আছে, অনেক বেশি হেলদি আছে। বাট একটা জিনিস হচ্ছে কি, এই ট্যাঙ্কটাকে আমি একটা রিস্কেট করব, কারণ অ্যাজ আ বিগিনার আমি এই ট্যাঙ্কটা আমার প্রথম বানাইছি, এখানে কিছু কিছু মিস্টেকস আছে, যেটা আমি ওই যখন রিস্কেট করব, আবার ট্যাঙ্কটা ভেঙে বানাবো, তখন আমি ওইগুলো শেয়ার করব। সো ওইটা হয়তো আরো 1 মাস পরে করব। মাঝখানে আমাদের একটা প্রজেক্ট আছে, সবাই জানেন যে আমি একটা 100 লিটারের গোল্ডফিশ অ্যাকুরিয়াম বানাবো, অ্যান্ড এটা খালি গোল্ডফিশ অ্যাকুরিয়াম হবে না, এইটা হইতে যেতেছে একটা প্ল্যান্টেড গোল্ডফিশ অ্যাকুরিয়াম। যারা যারা ভাবেন যে প্ল্যান্টেড গোল্ডফিশ অ্যাকুরিয়াম বানানো সম্ভব না, প্ল্যান্টস গোল্ডফিশ খেয়ে ফেলবে, তাদের জন্য থাকবে এই ভিডিওটা। সো ওই ভিডিওটা বানানোর পরে এই ট্যাঙ্কটা আরেকবার আমি রিস্কেপ করবো, আরো সুন্দর করে বানাবো এই ট্যাঙ্কটা। সো ওইটার জন্য স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ।